পৃথিবী আজ বড় অশান্ত। যেদিকেই তাকাই চোখে পড়ে হিংসা, যুদ্ধ, বিদ্বেষ আর ঘৃণার ছবি। এই অশান্ত সময়ে পিভিবি স্টুডিও চেষ্টা করেছে ভালোবাসার একটি ছোট্ট জানলা খুলতে, যদি একটু হলেও এই অস্থির মনকে শান্ত করা যায়। গত ফেব্রুয়ারি মাস থেকে পিভিবি স্টুডিও শুরু করেছিল একটি বিশেষ উদ্যোগ। যাদের হাতে গড়ে উঠবে আগামী প্রজন্ম, অর্থাৎ আজকের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল প্রেমের গল্প লিখতে। প্রেমহীনতার এই সময়ে যদি একটি গল্প লিখে বা শুনে একজন মানুষও ভালোবাসার বারান্দায় এসে হাত বাড়িয়ে দেন, তাহলেই আমাদের এই উদ্যোগ সার্থক। এই গল্পগুলোর লেখা, নাট্যরূপ, কণ্ঠাভিনয় এবং নির্মাণ সবটাই করেছে কলেজ পড়ুয়া তরুণ তরুণীরা। এই প্রতিযোগিতায় এমন অনেক শিক্ষার্থী অংশ নিয়েছেন যারা আগে কখনো গল্প লেখেননি, আবার অনেকেই প্রথমবারের মতো অভিনয় করেছেন। তাই আমরা শুধু গল্পের মান বা অভিনয়ের দক্ষতা দিয়ে এই উদ্যোগকে বিচার করতে চাই না। আমরা দেখতে চাই এই গল্পগুলো কত মানুষের হৃদয় ছুঁতে পারে, কত মানুষ ভালোবাসার বারান্দায় এসে তাদের ভালোবাসা জানিয়ে যান লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে। আজকের গল্প বিধিলিপি লিখেছেন মহারানী কাশেশ্বরী কলেজের ছাত্রী সোমদূতি চক্রবর্তী। সত্তরের দশকের কলকাতা শহরের বাতাসে তখন একদিকে নকশাল আন্দোলনের বারুদ আর স্লোগানের ঝাঁঝ, অন্যদিকে গঙ্গার ধারের ডিসেম্বর মাসের শীতল ও স্নিগ্ধ হাওয়া আর ট্রামের টুংটাং শব্দ। এই অস্থির সময়ের বুকে লুকিয়ে থাকে হাজারো না বলা প্রেমের গল্প। ময়দানের বিস্তীর্ণ সবুজ ঘাসের ওপর দিয়ে তখনও ঘোড়ার খুরের শব্দ ভেসে আসে, আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের শ্বেত পাথরের গায়ে পরন্ত বিকেলের সোনালি রোদ এসে এক মায়াবী আবেশ তৈরি করে। প্রতি শুক্রবার বিকেল 4টে মানেই সঞ্জীব আর মৌসুমীর দেখা হওয়ার নির্ধারিত সময়। এই একটা দিন, এই কয়েকটা ঘন্টার জন্যই যেন তারা সারা সপ্তাহ বেঁচে থাকে। মৌসুমী চ্যাটার্জি দর্শনে বিয়ে পড়ছে, তার চোখে মুখে এক অদ্ভুত স্নিগ্ধতা আর ভাবনায় দর্শনের গভীরতা। অন্যদিকে সঞ্জীব এমকম পাশ করে বেকারত্বের হতাশার সঙ্গে প্রতিদিন এক অসম লড়াই লড়ছে। জুতোর সুখথোলা খুইয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চাকরির ইন্টারভিউ দিয়ে বেড়ানোই এখন তার দৈনন্দিন রুটিন। আজ সঞ্জীব ময়দানের সেই নির্দিষ্ট পুরনো গাছতলায় দাঁড়িয়ে আছে। ঘড়ির কাঁটায় তখন বিকেল 5:30। সঞ্জীবের বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠছে। মৌসুমী তো কোনোদিন দেরি করে না। সঞ্জীব মনে মনে বিড়বিড় করতে লাগলো, আজকে মৌসুমীর হঠাৎ কি হলো? কখনো দেরি করে না, আজকেও দেরি করছে। বুকের ভেতরটা উথাল পাথাল করছিল সঞ্জীবের। নানা রকম দুশ্চিন্তা ভিড় করে আসছিল মাথায়। ঠিক তখনই দূর থেকে সে মৌসুমীকে আসতে দেখল। কিন্তু এ কি, মেয়েটার হাঁটার ভঙ্গিতে আজ চেনা ছন্দ নেই। কাছে আসতেই সঞ্জীবের বুকের রক্ত যেন হিম হয়ে গেল। মেয়েটার চোখ মুখ ফুলে লাল, স্পষ্ট বোঝা যাচ্ছে সে দীর্ঘক্ষণ ধরে কাঁদছিল। সঞ্জীবের পাশে ঘাসের ওপর বসেই দুহাতে মুখ ঢেকে ঢুকরে কেঁদে উঠল মৌসুমী। সঞ্জীব কিছু জিজ্ঞাসা করার আগেই সে ভাঙা অস্পষ্ট গলায় বলে উঠল, বাবা আমার বিয়ে ঠিক করেছেন সঞ্জীব,
আগামী সপ্তাহে 11ই ডিসেম্বর পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। আমি বাবাকে কি করে তোমার কথা বলি বলো? তুমি তো জানো বাবা কতটা কড়া আর জেদি মানুষ। তোমার অন্তত একটা চাকরি না থাকলে বাবা কোনো দিনও আমাদের এই সম্পর্ক মেনে নেবেন না। কথাগুলো শুনে সঞ্জীবের মাথার ওপর যেন আকাশটা ভেঙে পড়ল। তার চোখের সামনে ভেসে উঠল নিজের জীর্ণ ভাড়া বাড়ির দৃশ্যটা। বাড়িতে তার অসুস্থ শয্যাশায়ী বাবা হাঁপানিতে কষ্ট পাচ্ছেন, আর মা পাড়ার একটি লন্ড্রিতে অন্যের ময়লা জামাকাপড় ধুয়ে হাড় ভাঙা খাটুনি খেটে কোনো মতে সংসার টানেন। তার মতো একজন ছন্ন ছাড়া কপরদকশূন্য বেকার যুবকের হাতে শহরের এক নামজাদা ব্যারিস্টারের মেয়েকে তুলে দেওয়ার কথা ভাবাই তো এক ধরনের স্পর্ধা। মানে তুমি কি বলছো? তোমার বাবা হঠাৎ বিয়ে ঠিক করে দিয়েছে তোমার? হ্যাঁ সঞ্জীব, হ্যাঁ, একটা সম্বন্ধ এসেছে আর এখন বাবা আমার বিয়ে দিতে চায়। তাই বলে তোমার বাবা বিয়ে ঠিক করে দেবেন? তোমার মতের কোনো দাম নেই? মৌসুমী সঞ্জীবের হাতটা শক্ত করে ধরে। মৌসুমী দীর্ঘশ্বাস ফেলে। 4 বছরের সম্পর্ক ওদের। কলেজে প্রথম দেখেছিল সঞ্জীব মৌসুমীকে হলুদ সালোয়ারে। ইউনিয়নের হয়ে দাদাগিরি করতে গেছিল প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের সাথে। সেখানে মৌসুমীকে দেখে সময় থমকে গেছিল সঞ্জীবের। তারপর আর কি, কলেজের বাকি কটা বছর চুটিয়ে প্রেম করেছে দুজনে। কিন্তু ভালোবাসার সাথে পেয়ে গেলেও সঞ্জীব একটা চাকরির সুব্যবস্থা করে উঠতে পারেনি। এরকম অবস্থায় মৌসুমীর বাবা কিভাবে মেনে নেবেন সঞ্জীবকে? তবু ভালোবাসার জোর মানুষকে অন্ধ সাহসী করে তোলে। সঞ্জীব একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের সমস্ত হতাশা লুকিয়ে মৌসুমীর হাতটা শক্ত করে ধরল। তার চোখে চোখ রেখে দৃঢ় স্বরে বলল, আমাকে শুধু একটা সপ্তাহ সময় দাও মৌসুমী। এই এক সপ্তাহে আমি দিন রাত এক করে ফেলবো একটা চাকরির জন্য। চাকরি পেলে আমি তোমাকে শিবুদার দোকান থেকে ফোন করবো না হয়, কিন্তু তার আগে আমাদের আর দেখা করা ঠিক হবে না। তাতে তোমার বাড়িতে সন্দেহ হতে পারে। ঠিক আছে সঞ্জীব, আমার তোমার উপর সম্পূর্ণ ভরসা রয়েছে। আমি জানি তুমি ঠিক পারবে। ভারাক্রান্ত হৃদয়ে এক বুক অনিশ্চয়তা নিয়ে সেদিন বাড়ি ফিরে গেল মৌসুমী। তার বাবা শহরের অত্যন্ত নামকরা ব্যারিস্টার ভবতোষ চ্যাটার্জি। আইনি মহলে যেমন তার দাপট, বাড়িতেও ঠিক ততটাই। অত্যন্ত রাশভারী আর গম্ভীর মানুষ তিনি। তার মুখের ওপর কথা বলার সাহস এ বাড়িতে কারও নেই। এই চরম বিপদে আর মানসিক অস্থিরতায় মৌসুমী তার পিসি দেবযানীর কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। দেবযানী সম্পর্কে মৌসুমীর পিসি হলেও আদতেই বয়সের সামান্য তফাৎ থাকায় সে তার সবচেয়ে কাছের বন্ধু আর ছায়াসঙ্গী। পিসির কোলের ওপর মাথা রেখে মৌসুমী তার আর সঞ্জীবের সব কথা খুলে বলল। পিসি, আমি সঞ্জীবকে ছাড়া বাঁচতে পারবো না। আর ও যদি 1 সপ্তাহের মধ্যে চাকরি জোগাড় করে না আনতে পারে, তাহলে বাবা কোনো দিনও ওকে মেনে নেবে না। এখন আমি কি করব পিসি? তুমি বাবাকে আটকাও না কোনোভাবে। ঠিক আছে মা, কাঁদিস না এভাবে। তুই তো জানিস তোর বাবার জেদ আর অহংকার কিরকম। তাও আমি কিছু করার ঠিক চেষ্টা করব। তুই একটু ভরসা রাখ আমার ওপর। সব শুনে দেবযানীর চোখ দুটো ছলছল করে উঠল। অল্প বয়সে বিধবা হওয়া এ শান্ত ধীর স্থির মানুষটির বুকেও লুকিয়ে আছে এক চরম না পাওয়া মর্মান্তিক প্রেমের কাহিনী। একসময় অমিত নামের এক যুবককে বড্ড ভালোবাসতেন তিনি, কিন্তু দাদার অমতে এবং পারিবারিক অহংকারের কারণে সেই ভালোবাসা কোনো দিন পরিণতি পায়নি। সামাজিক প্রতিপত্তি বজায় রাখতে এক বয়স্ক বিত্তমান মানুষের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল তাকে। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই সেই মানুষটি মারা যান। নিজের জীবনের এই ভয়ঙ্কর শূন্যতা আর না পাওয়ার যন্ত্রণা থেকে দেবযানী আজ মৌসুমীর কষ্টটা খুব গভীরভাবে বুঝতে পারলেন। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন
তার নিজের জীবনে যা হয়েছে, ভাইজির জীবনে তিনি তা কিছুতেই হতে দেবেন না। কিন্তু তিনিও খুব ভালো করেই জানেন দাদার একগুঁয়ে মত বদলানো প্রায় অসম্ভব একটা কাজ। এদিকে চরম উৎকণ্ঠায় কেটে গেল একটা গোটা সপ্তাহ। সঞ্জীবের কোনো ফোন এলো না। মৌসুমীর বাড়িতে সুব্রত নামের এক প্রতিষ্ঠিত আইনজীবীর সঙ্গে তার বিয়ে পাকা হয়ে গেল। ভবতোষবাবু নিজে দাঁড়িয়ে থেকে সব বন্দোবস্ত করছেন। শোকে, দুঃখে, অভিমানে প্রায় পাগল হওয়ার জোগাড় মৌসুমীর। সঞ্জীব কি তবে তাকে ভুলে গেল, নাকি পরিস্থিতির কাছে হার মেনে নিল? ঠিক সেই সময় বিয়ের কথা চূড়ান্তভাবে পাকা হওয়ার ঠিক পরের দিন শিবুদার দোকানের টেলিফোনটা বেজে উঠল। দোকানদার চেঁচিয়ে সঞ্জীবকে ডেকে দিল। সঞ্জীব, সঞ্জীব, তোর ফোন এসছে। সঞ্জীব তাড়াহুড়ো করে নেমে এলো। রিসিভারটা কানে তুলতেই ওপার থেকে ভেসে এলো সঞ্জীবের বহুল প্রতীক্ষাতে থাকা সে সুখবর, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শহরের একটা অত্যন্ত নামকরা কোম্পানিতে তার চাকরি হয়েছে, কিন্তু তার সাথে জুড়ে দেওয়া হয়েছে একটা কঠিন শর্ত। কোম্পানির এক এমার্জেন্সি প্রজেক্টের কাজের জন্য তাকে আজই রাতের ট্রেনে বম্বে রওনা হতে হবে। সঞ্জীবের মাথার ভেতরটা ভোঁ ভোঁ করতে লাগলো। এক সপ্তাহ তো পেরিয়ে গেছে, নিশ্চয়ই এতক্ষণে মৌসুমীর বাবা তার বিয়ে ঠিক করে ফেলেছেন। সে তো কথা রাখতে পারল না। এখন এই চাকরিটা নিলে অন্তত যে টাকাটা সে পাবে, তা দিয়ে সে তার অসুস্থ বাবার চিকিৎসাটা ঠিক মতো করাতে পারবে। মায়ের মাথার ওপর থেকে অন্যের ময়লা জামা কাপড় কাচার বোঝাটা নামাতে পারবে। ভালোবাসার কাছে হেরে গেলেও কর্তব্যের কাছে তো সে জিততে পারবে। এক বুক কষ্ট আর চাপা দীর্ঘশ্বাস বুকে চেপে সঞ্জীব বম্বে ট্রেনে চেপে বসল। অন্যদিকে মৌসুমী নিজের বিবেকের কাছে কিছুতেই সুব্রতকে ঠকাতে পারল না। একটা মিথ্যে সম্পর্কের ওপর দাঁড়িয়ে সে সারা জীবন কাটাতে পারবে না। সে সমস্ত ভয় ঝেড়ে ফেলে সোজা তার বাবার পড়ার ঘরে গিয়ে দাঁড়ালো। অত্যন্ত স্পষ্ট অথচ দৃঢ় কণ্ঠে জানিয়ে দিল সে এখন কিছুতেই বিয়ে করতে চায় না। বাবা, আমি এই বিয়ে করতে চাই না। আমি আরো পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে চাই। হ্যাঁ, এসব কি বলছিস তুই? এখন বিয়ের এত আয়োজন, সমস্ত কিছু প্রায় হয়ে গেছে, পাড়া প্রতিবেশীরা সবাই নিমন্ত্রিত, এখন এসে তুই বলছিস বিয়ে করতে চাস না? হ্যাঁ বাবা, আমি আগে তোমার ভয়ে বলতে পারিনি, কিন্তু আমি নিজের স্বপ্নের সাথে এই অন্যায় কিছুতেই করতে পারবো না। আমি একটা ভুল সিদ্ধান্তের জন্য সারা জীবন নিজেকে অপদস্থ করতে পারবো না। না না, এ অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। কি রে দেবযানী, তুই কিছু বলবি না? বোঝা ওকে। নিজের সাথে যা হয়েছে তাই মেয়েটার সাথে কি করে হতে দি বলো তো দাদা? আমার সহ্যের সীমা পার করিস না তোরা। জেদের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের মেয়েটার জীবনটা নষ্ট করো না, যেরকমটা তোমরা আমার সাথে করেছিলে। মেয়ের ও বোনের চোখের জল আর অদম্য জেদের কাছে অবশেষে হার মানলেন ভবতোষবাবু। বিয়ে ভেঙে দেওয়া হলো। আনন্দে আত্মহারা মৌসুমী পরদিন সকাল হতেই ছুটল সঞ্জীবের সেই বস্তি ঘেঁষা ভাড়া বাড়িতে। সে সঞ্জীবকে বলবে যে তাদের আর কোনো বাধা নেই। মৌসুমী জানে এখনই তার বাবা সঞ্জীবকে মেনে নেবে না, কিন্তু সঞ্জীবের চাকরি পাওয়ার জন্য কিছুটা সময় পাওয়া যাবে। তারা একসাথে চেষ্টা করবে তার বাবাকে মানানোর। কিন্তু
সেখানে গিয়ে সে থমকে দাঁড়ালো। দেখে জীর্ণ কাঠের দরজায় তালা ঝুলছে। প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়ে সে শুনল সঞ্জীব একটা চাকরি পেয়ে সপরিবারে বম্বে চলে গেছে। বাবার চিকিৎসার জন্যই হয়তো পুরো পরিবারকে নিয়ে গেছে সে। মৌসুমীর মনটা এক অদ্ভুত খুশিতে ভরে উঠল। কিন্তু সঞ্জীব কি কোনোদিন ফিরবে না এখানে? তাদের কি আর কোনোদিন দেখা হবে না? 1 মাস পরের কথা। সমুদ্রের তীরে সঞ্জীব একা বসে রয়েছে। আকাশে পূর্ণিমা চাঁদের উজ্জ্বলতা এবং স্নিগ্ধতা তাকে মৌসুমীর কথা মনে করিয়ে দিচ্ছে। কতদিন হয়ে গেছে সে মৌসুমীর সেই চাঞ্চল্য কণ্ঠস্বরটা শোনেনি। আজ মৌসুমীর জন্য বড্ড মন কেমন করছে ওর। এত যুদ্ধ, এত পরিশ্রম, সবই তো মৌসুমীর জন্য। চাকরিটা পেয়ে গেলেও মৌসুমীকে না পেয়ে সঞ্জীবের মন যেন মরুভূমির শুকনো বালির মতো হয়ে গেছে। এই একটা মাস সঞ্জীবের যে কিভাবে কেটেছে সেই জানে। নতুন জায়গায় এসে নতুনভাবে কাজ গুছিয়ে নেওয়া সত্যি সঞ্জীবের জন্য কঠিন ছিল। তাও সে তার গুণে যোগ্যতায় বোম্বের মতো শহরে নিজের একটা জায়গা করে নিয়েছে। পাড়ে বসে মৌসুমীর কথা ভাবতে ভাবতে সঞ্জীবের বুকের বাঁ দিকটা কম কম করে উঠল। আজকে মেয়েটার গলা শুনতে খুব ইচ্ছা করছে। অক্ষত কাগজে লেখা নাম্বারটা খুব সাহস করে ডায়াল করলো টেলিফোনে। চ্যাটার্জি বাড়ির টেলিফোন বেজে উঠল। রিসিভারটা তুলল দেবযানী। ওপার থেকে একটা শান্ত ভীত গলা ভেসে আসলো। হ্যালো মৌসুমী? কে? সঞ্জীব, আমি দেবযানী বলছি। হ্যাঁ পিসি, আমি। ভালো আছো তুমি? ভালো আছি কিনা এসব কথা ছাড়ো, মৌসুমীর কি অবস্থা জানো? তোমার কোনো আক্কেল জ্ঞান নেই। প্রায় 1 মাস হয়ে গেছে, মেয়েটার কোনো খোঁজ নিয়েছো একবারও? ফোন করাটা সাহস পাইনি পিসি। যতবার ভেবেছি ওর খোঁজ নেব, মনে হয়েছে নতুন জীবনে সুখী আছে। নতুন জীবন মানে বিবাহিত জীবন, আবার কি? এরকম কেন করছো বলো তো পিসি? তুমি কি কিছু বুঝতে পারছো না? আরে পাগল ছেলে, সুব্রতকে ঠকাতে পারবে না বলে মৌসুমী ওর বাবার বিরুদ্ধে গিয়ে বিয়ে ভেঙে দিয়েছে। হ্যাঁ, কি বলছো পিসি? মৌসুমীর বিয়ে হয়নি? মানে মৌসুমী এখন আমার আছে? হ্যাঁ রে বাবা, ফোনটা দিচ্ছি, নে কথা বল ওর সাথে। দেবযানী পাশের ঘর থেকে মৌসুমীকে ডেকে দেয়। দূর থেকে মৌসুমীর গলা শোনা যায়। কে গো পিসি? কে ফোন করেছে? মৌসুমী রিসিভারটা তুলে হ্যালো বলে। হ্যালো মৌসুমী, মৌসুমী তুমি কেমন আছো? সঞ্জীব, তুমি? এতদিন পরে? কোথায় তুমি? তুমি কেমন আছো? এতদিন পরে মনে পড়লো তোমার আমাকে? তুমি আমার ওপর অভিমান করে আছো তাই না? আচ্ছা বেশ, আমি তাহলে অভিমান ভাঙাতে কালই চলে আসবো কলকাতায়। সঞ্জীব মৌসুমীকে জানায় সে কালকেই বিমানে করে কলকাতায় এসে দেখা করবে মৌসুমীর সাথে। একদিকে আনন্দে আত্মহারা মৌসুমী তার বাবাকে সঞ্জীবের কথা জানায়। আচ্ছা, তাহলে এর জন্যই তুই বিয়ে ভেঙেছিলি, তাই তো? বাবা, আমি মিথ্যের উপর দাঁড়িয়ে নতুন কোনো সম্পর্ক শুরু করতে চাইনি। আর আমি মন প্রাণ থেকে সঞ্জীবকে খুব ভালোবাসি। ঠিক আছে, কাল ফিরলে ওকে ডাক বাড়িতে। মৌসুমী এত আনন্দ কোথায় রাখবে বুঝতে পারে না সে এই মহাবিশ্বের খেলা। এতদিন সে সঞ্জীবকে না পাওয়ার কষ্টে দু চোখের পাতা এক করতে পারেনি। আজকে তার সব দুঃখের শেষ। আজকের রাতটা সে খুব ভালোভাবে ঘুমাবে। মৌসুমী ঘুমের মধ্যে স্বপ্ন দেখল তার বাবা নিজে দাঁড়িয়ে সঞ্জীব আর তার বিয়ের আয়োজন করছে। তখনই যেন অদৃষ্ট অদূরে পরিহাস করল। সঞ্জীবের আজ বম্বে থেকে ফেরার কথা। সকাল থেকে আকাশবাণীতে রবীন্দ্রসঙ্গীত শুনছে আর অধীর আগ্রহে জানলার ধারে বসে অপেক্ষা করছে মৌসুমী।
আকাশটা আজ সকাল থেকেই বেশ মেঘলা। হঠাৎ দুপুরের খবরের রেডিও ঘোষকের গম্ভীর কণ্ঠস্বরটা যেন তার বুকটা কাঁপিয়ে দিল। একটি বিশেষ সংবাদ, বোম্বে থেকে কলকাতাগামী একটি যাত্রীবাহী বিমান আজ সকালে প্রবল দুর্যোগের কারণে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। উদ্ধার কার্যে জানা গেছে দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে কেউ জীবিত নেই। খবরটা শোনার সাথে সাথেই রেডিওটা মৌসুমীর হাত থেকে মেঝেতে পড়ে গেল। কান্নায় ভেঙে পড়ল সে। বম্বে থেকে বিমানে করে তো সঞ্জীবের আসার কথা ছিল, তবে কি সঞ্জীব আর নেই? তার এত লড়াই, এত অপেক্ষা, বাবার বিরুদ্ধে যাওয়া, সবকিছুরই কি এই মর্মান্তিক পরিণতি? 3টে দিন কেটে গেছে। মৌসুমী এখনো ঘোর বিষাদ আর শোকের মধ্যে ডুবে আছে। না ঠিক করে কিছু খায়, না কারোর সাথে কথা বলে, তার চোখের জল যেন শুকিয়ে গেছে। তবু প্রতিদিন বিকেল 4টের সময় সে অভ্যাসবশত ময়দানের সেই পুরনো গাছতলায় গিয়ে শূন্য দৃষ্টিতে একা বসে থাকে। মাসখানেক আগেও সেই 4টের সময় দেখা করার অভ্যাসটার অনুভূতি সে হয়তো ভুলতে পারে না, বা হয়তো ভুলতে চায়ও না। প্রতি মুহূর্তে তার মনে পড়ে একসাথে কাটানো সেই মুহূর্তগুলো। ভুলতে পারে না সে এখনো। আজও সে ঘাসের ওপর বসে অঝরে কাঁদছিল, পুরনো স্মৃতিগুলো হাতড়াচ্ছিল। হঠাৎ একটু দূর থেকে একটা অতি পরিচিত ভারী গলা ভেসে এলো। কেমন আছো? চমকে মুখ তুলে তাকালো মৌসুমী। চোখের জলে তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। তবু এই মানুষটিকে চিনতে তার এক মুহূর্ত সময় লাগলো না। সঞ্জীব? হ্যাঁ, তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে সঞ্জীব। মৌসুমী আর নিজেকে ধরে রাখতে পারল না। সে পাগলের মতো ছুটে গিয়ে সঞ্জীবকে জড়িয়ে ধরল। তার অবিশ্বাসী গলা দিয়ে বেরিয়ে এলো, তুমি বেঁচে আছো? ওই যে দুর্ঘটনা। সঞ্জীব হাসতে হাসতে নিজের চোখেও জল নিয়ে বলল, সেদিন সকাল থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল ওখানে। ঠিক সময় বেরোলেও রাস্তার জঞ্জাট এবং তুমুল বৃষ্টির জন্য এয়ারপোর্টে আর পৌঁছাতে পারলাম না। গাড়িতে বসে আমি তখনও রাগে ফেটে পড়ছিলাম। এমনকি গাড়ি চালকের সঙ্গে আমার প্রচণ্ড ঝগড়াও হয়। কিন্তু আজ সব বুঝতে পারছি। তা তুমি আমাকে ফোন করোনি কেন? তুমুল ঝড় বৃষ্টিতে সমস্ত বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল মৌসুমী। আবহাওয়া একটু ঠিক হতেই আমি যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনে করে চলে এসেছি। দুজনে হাত ধরাধরি করে ময়দানের সেই বিশাল উন্মুক্ত আকাশের দিকে তাকালো। তাদের মনে হলো মহাবিশ্ব আসলে সব জানে। যখন দুটি মানুষের ভালোবাসা এতটাই পবিত্র, এতটাই অকৃত্রিম হয়, তখন নিয়তি নিজেই সমস্ত বাধা সরিয়ে পথ তৈরি করে দেয়। যে মহাবিশ্ব তাদের পরিস্থিতির চাপে আলাদা করেছিল, সেই মহাবিশ্বই আবার তাদের মিলিয়ে দিল। ঠিক তখনই যখন সময়টা তাদের জন্য একেবারে সঠিক। কাকতালীয় না নিয়তি? সঞ্জীবের এয়ারপোর্ট না পৌঁছতে পারাটা কি নিছকই এক কাকতালীয় ঘটনা, নাকি বিশুদ্ধ ভালোবাসাকে মিলিয়ে দেওয়ার জন্য নিয়তির এক অদৃশ্য চাল? গল্প শেষে এই চিরন্তন প্রশ্নটা আজ আপনাদেরই ভাবার জন্য ছেড়ে দিলাম। একবার নিজেদের মনকে শান্ত করে জিজ্ঞেস করুন তো, সত্যি কি পৃথিবীতে সবকিছু শুধু কাকতালীয়? শুনছিলেন ভালোবাসার বারান্দায়। আজকের গল্প বিধিলিপি। লিখেছেন মহারানী কাশেশ্বরী কলেজের ছাত্রী সোমদূতি চক্রবর্তী। আপনিও যদি একজন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হন এবং আপনার লেখা গল্প নিজের কণ্ঠে রেকর্ড করতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। ফোন নম্বর
8697983008 বা 8610573664 নম্বরে। শুনতে থাকুন ভালোবাসার বারান্দায় ভালোবাসার গল্প।